মানে আমার পড়াশোনার প্রতি এমন একটি ভালোবাসা ছিল যে আমি যখন হোটেলে কাজ করতে যেতে হতো। তো আমার তো এই যে যখন কাজ করতে যাবো, তো তার আগে ভাবতাম যে তখন যখন আব্বু বলত যে, "আজকে একটু আসো।" তখন আমার নিজের আব্বুর উপর রাগ হইতো। দেখেন আমাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? যে আমি তো পড়তে চাচ্ছি। আমি তো অন্য কিছু বা খেলাধুলা বা আমি অন্য কাজে টাইম ওয়েস্ট করতেছি না। আমি তো পড়তে চাচ্ছি। কেন আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না? এজন্য অনেক সময় আব্বুর উপর রাগ হইতো। অনেক সময় কান্না আসার মতো উপক্রম হইতো। তারপরেও আমি কন্টিনিউ করে গেছি যে পড়াশোনাটা আমার কাছে ভালো লাগতো বা বাবার যে সাপোর্টটা দিতে পারতাম ওখান থেকেও ভালো লাগতো। আচ্ছা আলামিন, এই যে তুই যে জাতীয় মেধে ১১৭তম হয়ে ঢাকা মেডিকেলে চান্স পাইছিস, তো সাধারণত আসলে স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় কি যে এই যে এত সুযোগ থাকে, এত সুযোগ, সারাদিন ফোন থাকে, বাবা মা সাপোর্ট দেয়, পড়তে বলে, এত প্রেসার দেয়, তার টিচার রাখছে অনেকের কাছে, ২-৩ জন টিচার থাকে, তারপরও কিন্তু ছাত্রছাত্রীরা পড়ে না, ঢাকা মেডিকেলে ম্যাক্সিমামই আসলে চান্স পায় না। আর তুই আসলে এই যে আঙ্কেলের হোটেলে আঙ্কেলের সাথে কাজ করে, ভাতের হোটেলে কাজ করে, সিঙ্গারা সমুচা বানিয়ে তুই ঢাকা মেডিকেলে চান্স পাইছিস, আসলে এটা একদমই একটা আনবিলিভেবল স্টোরি আসলে। তো আমি স্টোরিটার একদম শুরু থেকে আসলে শুনতে চাচ্ছি, তুই দিনে কত ঘন্টা আসলে হোটেলে কাজ করা লাগতো তোর কলেজ লাইফে? আসলে মূলত হয়েছে কি ছোটবেলায় যখন থাকতাম আরকি আমার তো স্কুলের পাশাপাশি আমাদের হোটেলটা ছিল। তো ওখানে ধরেন আব্বুর আমার এমন একটা মানসিকতা যে বাবা-মাকে সাহায্য করতে পারলে আমার কাছে ভালো লাগতো। তো ওই মানসিকতা থেকে সবসময় আব্বুর কাছে সাহায্য করতাম। তো যখন ওই যে কলেজে উঠলাম, তো কলেজে ওঠার পরে আমি তো এই শহরে একটা কলেজে ভর্তি হই। তো সেখানে আর যাওয়া হয়নি। তো ফার্স্ট ইয়ারটা আমি বাড়িতেই কাটাই। তো ধরেন আমি যখন পড়ালেখা করতাম, তো আমি যেহেতু অনলাইনে পড়াশোনা করতাম, তো যখন যে দুপুর হতো তো একটা যখন বাজতো যখন আজান দিত, তো তখন আমি আরকি দোকানের উদ্দেশ্যে যেতাম। তো সেখান থেকে ধরেন আপনি এই যে দুপুরটা তারপর বিকেলটা দোকানে কাজ করতাম। তো তারপরে আবার সন্ধ্যায় বাড়ি ব্যাক করে আবার পড়াশোনা শুরু করতাম। এবং ওই যে ঘুমানোর আগ পর্যন্ত পড়তাম এবং সকাল, সকাল উঠতাম। তো ওই থেকে আবার একদম দুপুর ১টা পর্যন্ত আবার পড়াশোনা চালিয়ে যেতাম। আচ্ছা, তার তুই দিনে কত ঘন্টা আসলে গড়ে হোটেলে কাজ করা লাগতো? ওইটা তো ভাই দেখেন প্রত্যেকদিন তো আর আমাকে যাইতে হয়েছে বেশিরভাগ দিনই। কিন্তু সব দিন আরকি যেতে হয়নি আবার অনেকদিন তাড়াতাড়ি এসে পড়তে পেরেছি। তো এরকম বলতে গেলে আসলে গড় করলে ওইটা ধরেন ৩ ঘন্টা বা ৪ ঘন্টার মতো হবে কমপক্ষে। ৩-৪ ঘন্টা। হ্যাঁ, আচ্ছা, তাইলে তুই আসলে পড়তি কখন, আসলে মূলত তোর পড়ার টাইম তাইলে কখন ছিল? মূলত তো পড়ার টাইম ছিল ধরেন সন্ধ্যায় বসতাম মাগরিবের পরে। তো সেই মাগরিব থেকে একদম ১১টা বা ১২টা এরকম একটা টাইম পড়াশোনা করতাম। তারপরে আবার সকাল, সকাল উঠলাম। তো উঠে আমরা যদি ফজরের নামাজটা পড়তাম, তো পরে আবার পড়াশোনাটা শুরু করতাম। মাঝখানে তো খাবার একটা সময় যায়। তো সেখান থেকে একদম ১টা পর্যন্ত টানা পড়াশোনাই করতাম। আচ্ছা, তোর স্কুল লাইফেও কি এরকম কোনো স্টোরি আছে টিফিন নিয়ে, টিফিনকে কেন্দ্র করে বা এরকম কোনো কিছু? স্কুল লাইফে আসলে আমি এভারেজও না একদম যেটা ব্যাক বেঞ্চার বলে ঐরকমই ছিলাম আরকি। তো তারপরে তা খারাপ করতাম আমি নিজের কাছে মনে হইতো যে আমি পারি। কিন্তু আমার রোল অনেক পিছনে থাকতো সবসময়। যে আমি সবসময় ভাবতাম যে আসলে আমি পারি ঠিকই। কিন্তু তারপর আমার রোল কখনো সামনে আসে না। তো সেখান থেকে তারপর পড়াশোনাটা চালিয়ে গেছি। কখনো ই নিইনি যে আমি নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল যে আমি পারি। যাই হোক আমি পারি। আমার রোল পিছনে থাক বা ইয়ে থাক পরবর্তীতে দেখা যাবে। এরকম একটা এইম থাকতো সবসময়। যখন স্কুলে পড়তাম তো তখন অত ভালো একটা পড়াশোনা করতামও না। যা পড়তাম টুকটাক। আর পাশাপাশি তো স্কুলে যেহেতু আমার যে স্কুলের সামনেই আমাদের হোটেলটা। তো সেখানে আরকি পড়াশোনার পাশাপাশি কাজ করতাম বা এই যখন যে টিফিনের যে ব্রেকটা দিত স্কুলে, তো তখন তো দোকানে অনেক কাস্টমার বা ওই যে স্কুলের পোলাপান ওরা নাস্তা করত। তো ধরেন আমি সবার আগে স্কুল থেকে বের হয়ে যেতাম যখন ঘন্টা পড়তো। তো স্যারও আমাকে আসতে দিত বা একদম আগে না ধরুন স্যারও বের হচ্ছে, স্যারের সাথে, সাথে আমি বের হচ্ছি। তাড়াতাড়ি এসে দোকানে আব্বুর সাথে ওই যে খাবারটা সার্ভ করতাম আরকি। এভাবেই স্কুল লাইফটায় আচ্ছা, কখনো কি এরকম হয়েছে যে তোর স্কুলের সহপাঠী বা কলেজের সহপাঠী ধর তোর হোটেলে নাস্তা করতে আসছে, তোকে দেখে অবাক হয়ে গেছে যে আলামিন তুই এখানে কি করিস, এরকম কখনো কি হয়েছে? অনেকেই তো ধরেন আমাদের স্কুলে তো আমি বেশিরভাগ মানুষ আমাকে চিনতো আরকি। তো যারা আবার নতুন আসতো তো ওরা তো চিনতো না। তো অনেকের সাথে আমাদের স্কুলের সবাই আমাকে চিনতো আরকি। আর সবাই জানতো যে ভাইয়া ওখানে থাকে। আমি এমন ছিলাম যে সবাই জানতো আমাকে কোথায় না পেলে আমাদের দোকানে আমাকে বিকেলে পাবে। এমন একটা ইয়ে হয়েছিল আরকি। তো ওর বন্ধুরা কি তোকে কিরকম সাপোর্ট দিছে? অনেক সময় থাকে না যে অনেকে একটু বুলি করে, বুলি করতে করতে চায় বা একটু খোঁচা টোচা মারে, বা এরকম কি এরকম ছিল নাকি তুই সাপোর্টিভ ফ্রেন্ড পাইছিলি আসলে? আসলে যারা তো ক্লোজ ফ্রেন্ড তো ওদের থেকে কখনো এরকম কথা শুনিনি যে আমাকে খারাপ মাইন্ডে বা নেগেটিভ সাইড নিয়ে হুম। কখনো এরকম কখনো ওরা আরো আমাকে ইন্সপায়ার করতো যে কাজ করাটা বা এতে হয়তো দূরের কোনো ফ্রেন্ড দেখে একটু ইয়ে করতো
তাছাড়া মানে ওভারঅল মোটামুটি সবাই আমাকে সাপোর্ট করতো যখন পড়াশোনা করতাম। মানে মানে এমন হয়েছে যে কখনো আসলে আমি মানে ছোটবেলা থেকে আরো মানে আছে না মানুষের প্রতি অসম্মান করা বা মানুষকে শুধু শুধু হুম একটা হুম হুম। কিছু খারাপ কথা বলা, সবসময় মানুষকে সাহায্য করার চেষ্টা করতাম। এই জন্য হয়তো মানুষের একটা ভালোবাসা সবসময় পেতাম আল্লাহর রহমতে। আচ্ছা, তো কলেজ লাইফের শুরুতে এই যে তুই ঢাকা মেডিকেলে আসলি, এই ঢাকা মেডিকেলের আসলে মানে স্বপ্ন দেখা বা এটা কবে থেকে শুরু হয়েছে যে তুই ঢাকা মেডিকেলে পড়বি, বা কলেজ লাইফের শুরুতে, বা কখন থেকে হয়েছে এটা? আসলে মানে সবারই ছোটবেলায় স্বপ্ন থাকে যে ডাক্তার হব, কিন্তু মানে আমার ওরকম স্বপ্ন ছিল না। যেহেতু মানে আমার ফ্যামিলির স্ট্যাটাস তো একটা ভালো না, তো যখন একটু মানে মাথায় বুদ্ধি হয় মানে পড়ালেখার এটা বুঝি যে ফিল্ডটা বুঝি যে ভবিষ্যতের যে চিন্তা ভাবনা তো যেটা আসে, তখন ভাবি যে আমার এমন একটা কিছু করতে হবে যাতে আমার ফ্যামিলিটা স্টেবল হয়। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সবসময় লেখাপড়া করতাম। তো ছোটবেলায় ওরকম কোনো স্বপ্ন ছিল না বড় যে ডাক্তার হবো না ইঞ্জিনিয়ার হবো না কি হবো। কিন্তু ওটা ভাবতাম না। ভাবতাম যে ভালো একটা কিছু করতে হবে। তো যখন এরকম কলেজে উঠলাম, তো ফার্স্ট ইয়ারটা চলে গেল। তো মোটামুটি আমার ওই সময়টাতে সিলেবাসটা একটু কাভারই হয়ে যায়। তো তারপরে একটা মানে ভাইয়েরা বলল যে একটা এম থাকা উচিত। যেটা পারবো ওইটার একটা লক্ষ্য রাখো। যে ওই অনুপাতে আগাইতে হবে। তো তখন মানে অনেক দিক বিবেচনা করে দেখলাম যে আসলে মানে আমার ফ্যামিলি বলেন বা আমার এলাকার সমাজ বলেন, আমি আসলে বুঝি আসলে মানুষের যে চিকিৎসা ক্ষেত্রে যে কি পরিমাণ সাফার করতে হয়, হুম এটা আমি বুঝি। এবং আবার এটা মানে অনেকেই বলতো যে যখন বায়োলজি ক্লাসগুলো করতাম। তো আসলে এটা এমন একটা জায়গা ডাক্তার পেশাটা, তো মানে মানুষকে সেবা করা যায় এবং নিজেও অনেক দোয়া পাওয়া যায়। তো হুম আসলে দুনিয়ার জীবনে যেহেতু ক্ষুদ্র, তো মানুষের দোয়া ভালোবাসার মধ্যে দিয়ে বেঁচে থাকা যায়, মানুষকে সাহায্য করতে পারা যায়। এটাই একটা মানে অনেক বড় কিছু ভাবছি এবং এজন্যই আসলে তারপরে মেডিকেলটা বাছাই করি। আবার তাছাড়া আবার যে বায়োলজিটা একটু বেশি পড়া হয়ে গেছিল। মানে হুম যেটুকু আমার দরকার তার থেকে আমি বেশি। দেখতেছি সবই আমি পড়া হয়ে গেছে। তো হুম। এইজন্য ভাবলাম যে না আমার মেডিকেল সেক্টরটাই আমার জন্য বেটার হবে। আচ্ছা, তোর ইন্টারের বায়োলজি কিভাবে পড়ছিলি, কার কার ক্লাস বা কোন ক্লাস থেকে শুরু করছিস? তুই তো বলছিস যে আমাদের ন্যানো বায়োলজি ক্লাস দেখছিস, আমার ওটা কিভাবে আসলে ন্যানো বায়োলজি ক্লাস দেখছিস শুরুর দিকে আসলে হয়েছে কি ইউটিউবে আমি তো ফ্রিতে? গ্রামের স্কুলে পড়াশোনা করতাম। তো হুম আমাদের গ্রামে তো আর ওরকম টিচার বা ক্লাস কখনোই সম্ভব না। এটা তো জানি সবাই। হুম তো ওরকম কোনো বেসিকও ছিল না ভালো বা কিছু জানতামও না। তো আমি তো মুখস্থ করে যেতাম এই তো টুকটাক পরীক্ষা যা পারতাম দিয়ে আসতাম। তো যখন এই কলেজে উঠলাম, তো তখন আমি মানে আগে থাকতেই সিদ্ধান্ত নিই যে আমি অনলাইনে পড়বো। তো অনলাইনে তো আমি যে ১ম আছে 10 মিনিট স্কুলের ফয়সাল ভাই। তো মানে উনার ক্লাসটা মানে ফার্স্টে মানে আমি তার কখনো ঐরকমভাবে ক্লাস করিনি। মানে এত ভালো লাগছে। বায়োলজিটা এমনভাবে যে পড়া যায় ওইভাবে আমি বুঝিনি। তো ওইটা মানে ভালো লাগার থেকেই মানে বায়োলজিটা পড়া শুরু করা। ভাইয়া তারপরে একটু অসুস্থ হয়ে যায়। তারপরে তার থেকে কয়েকটা চ্যাপ্টার শেষ করি। তো তারপরে ভাইয়া অসুস্থ হয়ে যায় না তার ক্লাসটা করা হয়নি। তো তারপরে একদিন মানে YouTube এ হয়তো হৃৎপিণ্ডের একটা মায়োজেনিক চক্রটাই হ্যাঁ, ওই যে হ্যাঁ, ব্যারো রিসেপ্টরের ওই যে ওইটা। রিসেপ্টর, ব্যারো হ্যাঁ। রিসেপ্টর। ওইটার আপনার একটা শর্ট ক্লিপ আছে হুম YouTube এ। হুম হুম হুম। ওইটা আমি দেখছিলাম। তো দেখলাম ওহ! ভালোই তো অনেক সুন্দর করে বোঝালো, অনেক সময় নিয়ে। তো তারপর দেখলাম এতে ন্যানো বায়োলজি করতে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তো ওখান দিয়ে দেখলাম সব ক্লাসই আছে মোটামুটি। তো এখানে দেখলাম যে ক্লাসগুলো উনি অনেক সময় নিয়ে করাইতেছেন বা কনসেপ্টটা অনেক ভালো হইতেছে। হুম বুঝতেছি সবই। একটা জিনিস বুঝে মুখস্থ করতে কিন্তু অনেক সহজ হয়। হুম, তো অনেক ভালো লাগছিল ক্লাসটা। ওখান থেকে আপনার সাথে চেনা আরকি। তো তখন তো আমি খুব আনন্দ পেলাম যে বন্ধুকেও জানালাম যে, "বন্ধু আমি তো এরকম ক্লাস পাইছি, হুম, বায়োলজির জন্য আরেকজন পেয়ে গেছি। এখন আর মনে হয় না বায়োলজির জন্য চিন্তা করতে হবে।" ও তারপরে এরকম আপনার ক্লাসগুলো করতাম। মোটামুটি ন্যানো বায়োলজি করছেন আমার সব ক্লাসই বলতে গেলে করা হয়েছে আরকি। হুম, হুম, আর আমার মানে একটা চ্যাপ্টারই অনেকজন টিচারের হুম, কাছে হুম, পড়ছি। বুঝতে পারছি। আচ্ছা, তুই তো আমাদের আরটিডিএস এর প্রি মেডিকেল থেকেই যুক্ত ছিলি। তো আমাদের আরটিডিএস এর হচ্ছে প্রি মেডিকেলের ক্লাসগুলা, তারপর পরীক্ষাগুলা তুই তো এগুলা রেগুলারই দিছিস আর কি। এগুলা কেমন লাগছে আসলে তোর কাছে ওভার? আসলে ভালো লাগছে বিশেষ করে যে এক্সামটা মানে আমার আমি তো অফলাইন কোচিংও ছিলাম। তো অফলাইন থেকে যখন আসতাম তো এসেই ধরেন এই যে আপনাদের লিঙ্কটা দিয়ে এক্সামটা দিতাম। আর আমার মানে একাডেমিক আমি এমনভাবে পড়েছি যে বায়োলজিটা নিয়ে আমার অত একটা বেশি সমস্যা হয়নি। বায়োলজি ক্লাসটা সবার মানে করা কম হইছে আরকি বা ক্লাস একজন আধটা করে আমার হয়ে গেছে আরকি। যেহেতু আমি কয়েকটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম। তো সেখান থেকে আপনাদের যে বিশেষ করে জিকে ক্লাসটা সাদিক ভাইয়ের, তো ওইটা আমি একদম রেগুলার। জিকে ক্লাসটা বা আপনার এই যে কেমিস্ট্রি আপনার যে ক্লাসগুলো ছিল বা সবারই মোটামুটি কম বেশি করেছি বা যেটা মনে হচ্ছে আমার একটা সমস্যা, ওই ক্লাসটা আমি অন্য জায়গায় খারাপ বুঝতেছি, ওইটাই এসে আপনাদের জায়গায় করছি। বা আপনাদের সাথে একটা রেগুলারিটি বা এক্সামের যে ইয়েটা, ওইটা করছি বা প্রি মেডিকেল ওই জায়গায় কিছু ক্লাস করে এটা একটু সুবিধা হয়েছে আমার জন্য আরকি। আচ্ছা, আমাদের এক্সাম কেমন লাগছে? তুই তো আমাদের সব এক্সাম দিছিস একদম হ্যাঁ। প্রি মেডিকেল থেকে। ওই এক্সাম গুলা কেমন লাগছে? এক্সামটার প্রশ্নগুলা কেমন প্রশ্নগুলো খুব লাগছে? ভালো লাগতো আরকি। মানে যেগুলো একটা জিনিস হয় কি যখন এক্সামে ভালো করে তখন একটা কনফিডেন্স তৈরি হয়। হুম তো ওই কনফিডেন্সটা মানে আমি প্রশ্নগুলো খুব ভালো লাগতো আরকি। যে এটা মেডিকেলে আসার মতো প্রশ্ন। এমন মনে হুম হইতো আমার কাছে। হুম এই হুম প্রশ্নটা এত সুন্দর হয়েছে।
এরকম হয়তো না, অনেকেই তো গতানুগতিক একটা বইয়ের প্রশ্ন উঠাইতো, ওইটা তো আর কোনো ভালো একটা রাষ্ট্র। আচ্ছা, মূল পরীক্ষা যখন হয়, মূল মেডিকেল পরীক্ষা, এর সাথে কি আমাদের শেষের দিকে যে মডেল টেস্ট গুলা, মেডি ফ্রাইডে এক্সাম গুলা, তারপর পরীক্ষার আগের রাতে যে কনফিডেন্স বুস্ট এক্সাম নিছিলাম, এগুলো কি অনেকটা মিল পাইছি, সিমিলার নাকি কেমন কেমন মনে হয়েছে? হয়েছে কি, আমি যখন লাস্টের দিক হয় কি, মানে আমি কখনই হতাশ হইনি আমার এডমিশন লাইফ। যে আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখতাম, নিজের উপর বিশ্বাস রাখতাম যে আমি ইনশাল্লাহ পারবো, আমি পড়েছি, আমি পারবো। শেষ সময় কিছু এক্সাম দেখতাম একটু মডেল টেস্ট একটু খারাপ আছে, তো তারপরে এক জায়গায় একটা ফ্রি এক্সাম দিলাম, পাবলিক এক্সাম, তো ওখান থেকে পজিশন অনেক দূরে, তো দেখে অনেক খারাপ লাগছে। তো তারপরে যে আপনাদের একটা এক্সাম ছিল, এটা হচ্ছে মেডি বুস্টার এক্সাম মনে হয়, যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, হুম হুম মানে লাস্ট সপ্তাহের লাস্ট সপ্তাহ, আগের হ্যাঁ, সপ্তাহ ওই শুক্রবার। ওই এক্সামটাতেই তো ওখানে আমার 90 মার্কস ছিল। তো ওইখান থেকে আমি ভাবছি যে যেহেতু ভাইদের প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয়, আমি ভাবছি যে আমি ইনশাল্লাহ এটা এরকম পাইতে পারি, এখানে যেতে পাইছি, ওখানে ইনশাল্লাহ পাবো। তো হুম এরকম একটা হয় আসলে, লাস্টের দিকে এইসব এক্সাম গুলো মানুষের কনফিডেন্সটা যদি থাকে হল পরীক্ষা হল, হুম আসলে ভালো করাটা সম্ভব। এই জন্য এইসব এক্সাম গুলো দেওয়া উচিত, বা তোমরা যারা দেখবা, বা তোমরা দেওয়ার চেষ্টা করবে, আসলে এক্সাম গুলোটা আসলে কনফিডেন্সটা বাড়ানোর জন্য অনেক উপকারী জিনিস। আচ্ছা আলামিন, যারা জুনিয়র যারা ভিডিওটা দেখতেছে বা অনেক গার্জিয়ানরা ভিডিও দেখছে, তো তাদের উদ্দেশ্যে কি তুই আরটিডিএস কে কি রেকমেন্ড করবি? আমাদের ক্লাস গাইডলাইন এক্সাম সবকিছু মিলে তোর কাছে কেমন লাগছে? আসলে হয় কি, একটা মানে একটা স্টুডেন্ট যদি নিজের সৎ ইচ্ছা থাকে যে আমি পড়তে চাই বা ভালো কিছু করতে চাই, তো আসলে যে কোনো প্ল্যাটফর্মই থেকে ভালো করা যায়। আবার যেহেতু রাতবের ঈদে আরটিডিএস এ সবাই ডিএমসি এর মোটামুটি, যেহেতু সবারই একটা স্বপ্ন থাকে ডিএমসি তে, তো তারা যেরকম ভাবে পড়াশোনা করছে, তাদের গাইডলাইন গুলো অবশ্যই হেল্প করবে, কারণ যারা যেখানে থাকে তারা সেই জিনিসটা কিভাবে পার করে এসেছে সেটা তারা বোঝে। কিন্তু একজনের যেখানে ক্লাসগুলো মানে একটা প্ল্যাটফর্মে লেগে থাকলে আসলে ভালো করা সম্ভব। যেমন না যে ভাই আমার ১০টা প্ল্যাটফর্ম না করলে আমি চান্স পাবো। হুম, এরকম কিছু না। আসলে যেহেতু আমার স্কোপ ছিল বা আমার ভালো লাগতো, সবকিছু মিলিয়ে করতাম। কারণ তুমি যদি একটা প্ল্যাটফর্মে আরটিডিএস এ করো, তে অবশ্যই এনাফ হইবে ইনশাআল্লাহ। কারণ তারাও তাদের সবার ভালোটাই দেওয়ার চেষ্টা করে। তো যদি ক্লাস গাইডলাইন গুলো ফলো করে, আমি আশা করি যে ভালো একটা কিছু করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটু যদি স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতি যে কিভাবে পড়ালেখা করলে পরের বছর ঢাকা মেডিকেলে ধর তোর জুনিয়র হয়ে আসতে পারবে, একটু যদি ওদের উদ্দেশ্যে বলতি। আসলে মানে পড়াশোনাটা ১ম একটা এইম থাকতে হবে যে আমি কি হতে চাই? আমি কি জন্য করতেছি? যেমন আমার একটা ইয়ে ছিল, স্বপ্ন, আমি কি জন্য পড়ালেখা করতাম? যে আমার বাবা-মায়ের জন্য। যে তাদের একটা ভালো কিছু করে উপহার দিতে হবে। তো তোমারও এরকম একটা ইয়ে থাকতে পারে যে আমি এই জিনিসটা পাইনি, একটা অপ্রাপ্তি, বা একটা যে আমার এই জিনিস থেকে বঞ্চিত হয়েছি কোনো একটা জিনিসে। এরকম একটা স্বপ্ন থাকে আরকি। কোনো একটা স্যাড মোমেন্ট, এজন্য আমি পড়াশোনা করতেছি। বা আমার ওই জায়গায় যাইতে হইবে। ওই জিনিসটা আমার ভালো লাগে। বা আমার ডাক্তার হবো বা মানুষের সেবা করব। এরকম একটা যদি ১ম এ একটা মোটিভেশন থাকে, তো সেখান থেকে মানে সে একটা মানে সৎ ইচ্ছা আরকি। মানে ভালো কিছু করতে হবে। এমন একটা ধ্যান ধারণা রেখে একদম মানে শুরু থেকে কলেজ লাইফের, যেহেতু ২ টা বছর সময় আসলে এডমিশন টাইমটা মূলত হচ্ছে রিভিশন টাইম আরকি। তোমার বায়োলজিটা তোমার একাডেমিক একদম ফুললি কভার করতে হবে মোটামুটি। তো এডমিশন টাইমটাতে বায়োলজিতে রিভিশন দিলেই মোটামুটি এনাফ। আর ওগুলা নতুন ফিজিক্স, কেমিস্ট্রিটা এডমিশন টাইমে ওগুলা মেডিকেল স্টুডেন্ট পড়াশোনা হুম, করতাম। আর আর আগে তো এসএসসির জন্য একাডেমিক পড়তাম। আর যেই কথাটা বলতে চাইতেছি, মানে কলেজে উঠছো মানে এই যে ২ টা বছর, মানে এই ২ টা বছরই তোমার জীবনের একটা মানে টার্নিং পয়েন্ট। যেখানে মানে তোমার ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, যেখানে যেতে চাও, মানে এইখানে যদি ভালো করো, যে একাডেমিকটা ভালো থাকে, যে শুরু থেকে রেগুলারলি পড়াশোনা একটা, বা এমন একটা টার্গেটের মাঝে আমি ১ বছরের মধ্যে আমার যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা আমি কভার করব, এবং দেন আমি মডেল টেস্ট বলেন, ইয়ে বলেন, সবকিছু আমি দেব। তো এভাবে যদি কেউ পড়াশোনা করে বা রেগুলারলি বা একটা সৎ ইচ্ছা নিয়ে পড়াশোনা করে, ইনশাআল্লাহ অবশ্যই সে খুব সফল হতে পারবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। তোমরা যারা শুনলা, আলামিনের জন্য অনেক বেশি করে হচ্ছে দোয়া করবা, আমাদের আরটিডিএস এর আলামিন যাতে ও অনেক ভালো মানুষ হয় প্রথমত, এবং যাতে দক্ষ চিকিৎসক হয়, মানুষ এবং দেশের কাজে লাগতে পারে। এবং আলামিন, তোর কি ডাক্তার হিসেবে কি এমনি তোর কোনো ফ্যাসিনেশন আছে যে সার্জন হবি না মেডিসিন স্পেশালিস্ট হবি, এরকম কিছু কি এমনি তোর ইচ্ছা আছে? মানে ডাক্তারি পেশাটাতে আমি বললাম না যে আমার উদ্দেশ্য হচ্ছে মানে মানুষের একটা সেবা দেওয়া আরকি। যেমন মানে অন্যান্য জায়গায় দেখা যায় মানে ধনী গরিবের একটা বিশাল একটা ডিফারেন্স থাকে হুম, চিকিৎসা খাতে। তারা ভালো একটা চিকিৎসা পায় না। আমি চাই যে ওই সেক্টর গুলো উন্নতি হোক। তাছাড়া আমার একটা মানে আমি ছোটকাল থেকে আরকি যে কাটাছেঁড়া, রক্ত এইসব ভয় পাই আরকি। হুম, বা এই যে অপারেশন, এগুলো আমি মানে শুনতেও মানে গায়ের মধ্যে একটা ইয়ে তৈরি আচ্ছা হয়। আচ্ছা।
এই জন্য মানে এখন একটা চিন্তা ভাবনা যে মেডিসিন বিশেষজ্ঞ যেটা শুনি আর কি। সমস্যা নাই, এটা ফার্স্ট ইয়ারে সবারই হয়। আমার নিজেরই ফার্স্ট ইয়ারে রক্ত দেখলে একটু কেমন লাগতো। তুইও কয়েকদিন ক্লাস করলে তোর তখন না এগুলো আর অভ্যাস হয়ে যাবে, তখন তুই মনে করবি হয়তো বা মেডিসিনের থেকে আমি সার্জনই হই, এটা সমস্যা না আর কি। তাহলে সবাই যারা যারা দেখছো বা গার্জিয়ান সম্মানিত অভিভাবক যারা যারা দেখছেন, আমাদের আলামিনের জন্য হচ্ছে দোয়া করবেন, দক্ষ চিকিৎসক ভালো মানুষ যাতে হতে পারে, ওর ভবিষ্যতের জন্য হচ্ছে দোয়া করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা ছাত্রছাত্রীদেরকে অনেক বেশি ইন্সপায়ার করবে, যে একটা মানুষ এত পরিশ্রম করে বাবাকে সাহায্য করে, বাবার কাজে সাহায্য করে, হোটেলে সিঙ্গারা সমুচা বানিয়েও যদি সে ঢাকা মেডিকেলে আসতে পারে, তাহলে তুমি কি অজুহাত দিবা? তুমি তো সারাটা দিন তোমার সামনে বই থাকে, 2 4 5টা টিচার থাকে, তোমাকে বাবা মা গাইড করতেছে, তোমাকে তো কোনো এক্সট্রা কাজ করা লাগতেছে না, তাহলে তুমি কি অজুহাত দিবা যে ভাই আমি পড়ালেখা কেন হচ্ছে না? এটা একটু নিজেকে একবার প্রশ্ন করো, পড়তে থাকো, ইনশাল্লাহ স্বপ্ন জয় যাতে সবার হোক।